প্রাণী জগতের বিশাল আর বৈচিত্র্যময় দুনিয়ায় আপনাদের স্বাগত। আজকের এই আলোচনায় আমরা দেখব বিজ্ঞানীরা কিভাবে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে একটা অবিশ্বাস্য শৃঙ্খলা খুঁজে পেয়েছেন, আর কিভাবে তারা প্রত্যেকটা প্রাণীকে এই বিশাল জীবনবৃক্ষে তার ঠিক জায়গাটিতে বসিয়েছেন। প্রশ্নটা একটু অদ্ভুত লাগছে, তাই না? ভাবুন তো, একদিকে একটা সাধারণ স্পঞ্জ আর অন্যদিকে বনের রাজা বাঘ। আপাতদৃষ্টিতে তো এদের মধ্যে কোনো মিলই থাকার কথা না, কিন্তু শুনলে অবাক হবেন, এদের মধ্যেও একটা যোগসূত্র আছে। চলুন সেই রহস্যটাই একটু খুঁজে বের করা যাক। ছবিগুলো দেখলেই ব্যাপারটা পরিষ্কার। কোথায় একটা স্পঞ্জ যার গঠন খুবই সরল, আর কোথায় একটা বাঘের মতো জটিল শিকারী প্রাণী। মানে এদের শরীর, হাবভাব, থাকার জায়গা সবকিছুই তো একদম আলাদা। তো এই যে কোটি কোটি প্রাণী যাদের মধ্যে এত পার্থক্য, এদের সবাইকে একসাথে বোঝা বা গোছানো তো সহজ কথা নয়। আর ঠিক এই কারণেই বিজ্ঞানীদের একটা সিস্টেম বা পদ্ধতির দরকার পড়েছিল। আর সেই সিস্টেমটাই হল ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। এটা এমন একটা দারুণ ব্যবস্থা যা এই পৃথিবীর সমস্ত জীববৈচিত্র্যকে বুঝতে আমাদের সাহায্য করে। প্রত্যেকটা প্রাণীকে তার বৈশিষ্ট্য অনুযায়ী একটা নির্দিষ্ট গ্রুপে ভাগ করা হয়। বিজ্ঞানীর ভাষায় এই পদ্ধতিকে বলা হয় ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। ব্যাপারটা অনেকটা একটা বিশাল লাইব্রেরির মতো। ভাবুন তো, যেখানে প্রত্যেকটা প্রাণী হল একটা বই, আর বিজ্ঞানীরা সেই বইগুলোকে তাদের মিল অমিল দেখে ঠিকঠাক শেলফে গুছিয়ে রাখছেন। তো এই গোছানোর কাজটা বিজ্ঞানীরা কয়েকটা ধাপে করেন। সবচেয়ে বড় গ্রুপ বা ধাপটা হল রাজ্য বা কিংডম, আর একদম ছোট সবচেয়ে নির্দিষ্ট ধাপটা হল প্রজাতি বা স্পিসিস। ব্যাপারটা অনেকটা ওই যে একটা বড় বাক্সের ভেতর আর একটা ছোট বাক্স, তার ভেতর আরও ছোট বাক্স, এরকম। যত ভেতরের দিকে যাওয়া যায়, প্রাণীদের মধ্যে মিলও তত বাড়তে থাকে। আচ্ছা, প্রাণী জগতের বেশিরভাগ প্রাণী কিন্তু অমেরুদণ্ডী, মানে যাদের শিরদাঁড়া নেই। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়, প্রায় ৯৫%-এরও বেশি। তো চলুন প্রথমে এই বিশাল গ্রুপটার কয়েকটা পর্বের সাথে পরিচিত হওয়া যাক। আমাদের লিস্টের প্রথমে আছে পরিফেরা পর্ব। নামটা শুনেই এর পরিচয়টা অনেকটা বোঝা যায়। পোরাস একটা ল্যাটিন শব্দ যার মানে হল ছিদ্র। তো এই পর্বের প্রাণীদের, যেমন ধরুন স্পঞ্জ, এদের সারা গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, আর এই ছিদ্রগুলো দিয়েই ওরা জল থেকে নিজেদের খাবার জোগাড় করে। এদেরকে প্রাণীজগতের সবচেয়ে সরল প্রাণীদের মধ্যে ধরা হয়, মানে এদের কোনো আলাদা অঙ্গ বা টিস্যু কিছুই নেই। বেশিরভাগই সমুদ্রে থাকে, আর জলের স্রোতই এদের বেঁচে থাকার মূল ভরসা। কি সাধারণ অথচ কত কার্যকর একটা সিস্টেম, তাই না? আচ্ছা, এবার এমন একটা পর্বের কথা বলা যাক যাদের শিকার করার জন্য একটা বিশেষ অস্ত্র আছে। পর্বটার নাম নিডেরিয়া। হাইড্রা বা জেলিফিশের মতো প্রাণীরা এই পর্বের সদস্য। এদের শরীরে নিডোসাইট নামে এক ধরনের কোষ থাকে, যা দিয়ে ওরা শিকার ধরে বা নিজেকে বাঁচায়। এরপর আসি কৃমিদের কথায়। এখানেও দুটো আলাদা পর্ব আছে। এক, প্ল্যাটিহেলমিনথিস। এরা হলো চ্যাপ্টা কৃমি, যেমন ফিতাকৃমি। আর দুই, নেমাটোডা। এরা হলো গোল কৃমি, যাদের শরীরটা অনেকটা নলের মতো। মানে দেখতে কেমন চ্যাপ্টা না গোল, সেটা দেখেই এদেরকে আলাদা করা যায়। এবার আমরা কথা বলবো প্রাণী জগতের সবচেয়ে বড় পর্বটা নিয়ে, আর সেটা হলো আর্থ্রোপোডা। নামটার মানে হল সন্ধিযুক্ত পা। যত পোকামাকড়, মাকড়সা, চিংড়ি আছে, সবাই কিন্তু এই বিশাল পর্বরই সদস্য। এদের এত সাফল্যের পেছনে কয়েকটা কারণ আছে। প্রথমত, এদের শরীরটা কয়েকটা খণ্ডে ভাগ করা, যা চলাফেরায় সুবিধে দেয়। দ্বিতীয়ত, এদের সন্ধিযুক্ত পাগুলো অনেক কাজে লাগে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কাইটিন দিয়ে তৈরি এদের শক্ত বাইরের খোলসটা, যা ওদেরকে সুরক্ষা দেয়। অমেরুদণ্ডীদের মধ্যে আমাদের লিস্টের শেষ দুটো পর্ব হল মলাস্কা আর অ্যাকাইনোডার্মাটা। মলাস্কা পর্বের প্রাণীদের শরীরটা নরম, যেমন ধরুন শামুক। আর অ্যাকাইনোডার্মাটা পর্বের প্রাণীদের চামড়ায় কাঁটা থাকে, যেমন তারা মাছ। নামেই যেন পরিচয়। তো এই ছিল অমেরুদণ্ডী প্রাণীদের জগৎ। এবার আমরা প্রাণী জগতের একটা বড় বিভাজন দেখব। মানে এবার আমরা সেই সব প্রাণীদের দিকে যাব যাদের জীবনের কোনো না কোনো সময় নোটোকর্ড নামে একটা বিশেষ জিনিস থাকে। মূল পার্থক্যটাই হলো এই নটোকর্ড। এটা একটা নরম দণ্ডের মতো জিনিস। কর্ডাটা পর্বের সব প্রাণীর মধ্যেই এটা জীবনের কোনো একটা পর্যায়ে দেখা যায়,
আর এই নটোকর্ডাই পরে উন্নত হয়ে মেরুদণ্ডী প্রাণীদের শিরদাঁড়া তৈরি করে। কর্ডাটা পর্বের মধ্যেই একটা উপপর্ব আছে যার নাম ভার্টিব্রেটা বা মেরুদণ্ডী প্রাণী। এদের ক্ষেত্রেই নটোকর্ডা একটা পুরুদস্তুর শিরদাঁড়া বা মেরুদণ্ডে পরিণত হয়। তো চলুন এই পরিচিত গ্রুপটার কয়েকটা ক্লাস বা শ্রেণী দেখে নেওয়া যাক। মাছেদের মধ্যেও কিন্তু দুটো প্রধান ভাগ আছে। এক ধরনের মাছের কঙ্কালটা নরম হাড় বা তরুণাস্থি দিয়ে তৈরি, যেমন হাঙর, এদেরকে বলে কন্ড্রিকথিস। আর এক ধরনের মাছের কঙ্কাল আমাদের মতোই শক্ত হাড় দিয়ে তৈরি, যেমন ইলিশ বা রুই মাছ, এদেরকে বলে অস্টিকথিস। এরপরেই আসছে উভচর বা অ্যামফিবিয়া, যেমন ধরুন ব্যাঙ। এরা বিবর্তনের এক দারুণ উদাহরণ। জল থেকে ডাঙায় প্রথম পা রাখার গল্পটা যেন এদের মধ্যেই লুকিয়ে আছে। জীবনের শুরুতে এরা জলে থাকে, মাছের মতো ফুলকা দিয়ে শ্বাস নেয়, আর বড় হয়ে ডাঙায় চলে আসে। এরপর বাকি শ্রেণীগুলো একটু ঝটপট দেখে নি। সরীসৃপ, যাদের চামড়া শুকনো আর আঁশযুক্ত। তারপর আসছে পক্ষীকুল বা পাখি, এদের সারা শরীর পালকে ঢাকা। আর সবশেষে স্তন্যপায়ী, যাদের শরীর লোমে ঢাকা থাকে, আর এরা উষ্ণ রক্তের প্রাণী। আর হ্যাঁ, আমাদের সেই বাঘ, সে কিন্তু এই স্তন্যপায়ী শ্রেণীরই সদস্য। তো আমরা প্রাণী জগতের অনেকটা পথ ঘুরে এলাম, কিন্তু প্রশ্ন হলো, এই যে এত ভাগ, এত নিয়ম, এসবের দরকারটা কি? কেন এই শ্রেণীবিন্যাস করাটা এত জরুরি? একদম শুরুতে একটা প্রশ্ন ছিল, মনে আছে? একটা স্পঞ্জ আর একটা বাঘের মধ্যে মিল কোথায়? উত্তরটা কিন্তু খুব সহজ। বাইরে থেকে দেখতে যতই আলাদা হোক না কেন, এরা দুজনেই কিন্তু অ্যানিমেলিয়া বা প্রাণী রাজ্যের সদস্য। মানে কোষের গঠন বা খাবার গ্রহণ করার পদ্ধতির মতো কিছু একেবারে মৌলিক জায়গায় এদের মিল আছে। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? এই শ্রেণীবিন্যাস শুধু প্রাণীদের আলাদা করে না, বরং সব জীবের মধ্যে যে একটা লুকানো যোগাযোগ আছে, তাদের যে একটা সাধারণ ইতিহাস আছে, সেটাকেই আমাদের সামনে তুলে ধরে। তবে বিজ্ঞান তো আর থেমে থাকে না। আজও পৃথিবীর গভীর সমুদ্রে বা দুর্গম জঙ্গলে নতুন নতুন প্রাণী খুঁজে পাওয়া যাচ্ছে। কে বলতে পারে, ভবিষ্যতে এমন কোনো প্রাণী হয়তো আবিষ্কৃত হবে যা প্রাণী জগতের এই পুরো ছকটাকেই বদলে দেবে। ব্যাপারটা বেশ ভাবনার, তাই না?